হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। ভিডিও এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার দেওয়ার কারণে ভিডিওটা আপলোড করা হয় না। শরীর ভালো না থাকলে আর কিছুই ভালো লাগে না। অনেক কষ্ট করে ভয়েস ওভার দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করছি। আজকের আর কোনো রকম বাসি কাজ না করেই সোজা জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। অন্য দিন নিচে থেকে কেচে তারপর মেলে দিই, তবে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে অনেক জামা কাপড় আছে, সেই জন্য একেবারে ছাদে নিয়ে চলে এসেছি। কারণ এখান থেকে কেচে তারপর মেলে দেবো, একটু সুবিধা হবে। কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে প্রায় অনেক কদিনের জামা কাপড় জমে গিয়েছে। ছোট বাচ্চাদের জামা কাপড় বেশি, তারপর বেডশিট তো প্রত্যেক দিন হয়, তো অনেক জামা কাপড় জমে গেছিলো, সেই জন্য একেবারে ছাদে নিয়ে চলে এসেছি। 2-3 দিন টানা একটু মেঘলা বৃষ্টি থাকার পরে আজকে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। তবে জানো তো, মানে সকালের দিকে বেশ ভালো রোদ্দুর ছিল, তবে দুপুরের পর থেকে এত বৃষ্টি হয়েছে কি বলবো। তবে যতটা জামাকাপড় শুকোনো শুকিয়ে গিয়েছিল আর ঘরে মেলে দিয়েছিলাম, অতটা অসুবিধা হয়নি। এদিকে আবার বর এসে দেখছিল যে কি করছি আমি, তো ও একটু ভিডিও করে দিচ্ছিল। গাছগুলোর কি অবস্থা, যত্ন করা হয় না, আর কি অবস্থা করে রেখে দিয়েছে। গাছের মধ্যে এটা সেটা দিয়ে রেখেছে, কি বলবো, যে ভালো করে গিয়ে পরিষ্কার করব সে করারও উপায় নেই, মানে কাঠকুটো রেখে দিয়েছে। সংসারের কাজ করে উঠতে পারি না, নিজের যত্ন নিতে পারি না, আর গাছের কি পরিচর্যা করব। সংসারের এত পরিমাণ ব্যস্ততা, দুটো বাচ্চা নিয়ে কাজকর্ম করা, নিজের জন্য তো একটুও সময় পায় না যে নিজে পরিপাটি করে থাকবো। ছোট বাচ্চা থাকলে যা হয়, তবে সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ কাজ করার সময় অনেক পাবো, গোছানোর সময় অনেক পাবো, নিজেকে পরিচর্যা করার মতো সময় অনেক পাবো। জামা কাপড় পরিষ্কার করে ভালো করে মেলে দিয়ে তারপর উপরে যত কাজ ছিল সমস্ত কাজ সেরে নিচে এসে দেখলাম সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তো ভাবলাম যে ঘরটা আগে গুছিয়ে নিই। এসি চালিয়েছিলাম, রাতে একটু গরম হচ্ছিল, সেই জন্য কম্বল বার করতে হয়েছে। এমনি বেশিরভাগ দিন কম্বল বা কাঁথা কোনো কিছুই বার করা হয় না, যা গরম পড়েছে কি করবো আর। তবে এসি যেদিনকে চালাতে হয় সেদিন আবার কাঁথা কম্বল বার করতে হয়, ছোট বাচ্চা নিয়ে ওদের যদি আবার কোনো অসুবিধা হয়, সেই জন্য বার করেছিলাম। পুচকুটাকে খাবার দিয়েছি, ও বসে বসে খাচ্ছে, আমি এদিকে কাজগুলো গুছিয়ে নেব। যতক্ষণ জেগে থাকে ততক্ষণ যতটা পারি কাজ করে নেওয়ার চেষ্টা করি। তারপরে আবার যখন ঘুমাই তখন আবার রান্নাটা করার চেষ্টা করি। বেশিরভাগ সময় এমনি কাজগুলো আমি সংসারের ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ করি, আর যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু রান্না করি। কারণ রান্না বসিয়ে দিয়ে ওকে জাগিয়ে রেখে রান্না করা খুব অসুবিধা হয়ে যায়, বারবার এদিক ওদিক চলে যায়। সকালের টাইমটা একটু বেশিক্ষণ ঘুমায়, সেই জন্য রান্নাবান্নাটা একটু সুস্থভাবে হয়। তারপর আর সারাদিন ঘুমাবে না, ওইভাবে ওকে সারাদিন নিয়ে রাখতে হবে। ঘর বাড়ি যতই পরিষ্কার পরিপাটি করার চেষ্টা করি না কেন, ছোট বাচ্চা থাকলে না হয়ে ওঠে না। মানে একটার পর একটা কাজ লেগেই থাকে, আর ঘর বাড়ির কথা কি বলবো, একটা ঘর খুব সমস্যা। মাঝে মাঝে একদমই ইচ্ছা করে না সংসারের কাজ করতে, শরীর এতটা খারাপ লাগে কি বলবো। একা হাতে সব কিছু সামলানো না, মেজাজটা সবসময় খিটখিট হয়ে থাকে। একদম কারোর কোনো কথা সহ্য হয় না, কারোর সঙ্গে মিশতে ইচ্ছা করে না, সারাক্ষণ ঘরের মধ্যে পড়ে থাকি। শখ করে নিজে পছন্দ করে অনেক রকম শাড়ি কিনে রেখেছি, সুতির শাড়ি। তবে সংসারের কাজের জ্বালা আর বাচ্চা সামলে না নিজের আর কোনো কিছু ভালো লাগে না। সবসময় যে বর বলে যে পরিপাটি হয়ে থাকো, শাড়ি পরো, সেজেগুজে থাকো, কি করব, সংসারে একা সংসার সামলে তারপরে এরকম পরিপাটি হয়ে শাড়ি পরে বরের বিবি সেজে ঘুরে বেড়ানো আমার দ্বারাই অসম্ভব। সারাদিন কাজ করার পরে নিজের শরীরটা একটু যে, মানে কি বলবো, হেল্প করবে কেউ তো নেই। নিজে হাতে সবকিছু করার পরে কোনো কিছু সেজেগুজে থাকা বা শাড়ি পরে থাকা, পরিপাটি হয়ে থাকা, কোনো কিছুই আমার যেন ভালো লাগে না। আমার ভাগ্যটা ততটা ভালো নয়, বিয়ের আগেও কষ্ট করেছি, আর বিয়ের পরে সে কষ্টের কথা কি বলবো। হ্যাঁ, সব মেয়ের জীবনেই কষ্ট থাকে, দুঃখ থাকে, তবে আমার স্ট্রাগলটা একটু আলাদা। কি বলবো, এমন ভুল মানুষকে বিয়ে করেছি, ভুল জায়গায় নিজেকে, নিজের সময়টুকু নষ্ট করেছি, এখন আর কি বলবো। এখানে সম্পূর্ণটাই আমার দোষ, কারণ আমি নিজে নিজে আমার নিজের পায়ে কুড়ুল মেরেছি।
বাবা মাকে আর কি দোষ দেব? তাদের তো কোনো দোষ নেই। তারা তো সবসময় আমার ভালোটা চেয়েছে। এখন তাদের মুখে চুনকালি দিয়ে আমি নিজের পথটা নিজেই বেছে নিয়েছি। এখন যদি আমার জীবনে কোনো রকম কোনো সমস্যা হয়, আমি যদি তাদেরকে গিয়ে বলি, তারা কিন্তু কেউ আমাকে সাপোর্ট করে না। আমার নিজের জীবনে যত কিছুই হয়ে যাক, সমস্ত কিছু আমাকে একাই সামলাতে হবে। আমার পড়াশোনার পেছনে তারা যথেষ্ট টাকা ঢেলেছে। তারা আমার পেছনে অনেক রকমভাবে সাহায্য করেছে। কিন্তু আমি নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। নিজের ভালোবাসা, নিজের প্রেম এইসব নিয়ে নিজের সময়গুলোকে নষ্ট করেছি। নিজের ক্যারিয়ারের দিকে একবারও আমি তাকাইনি। আমার ভবিষ্যৎটা কী হবে সে কথা না চিন্তা করে শুধু আবেগের পেছনে ছুটে নিজে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আজকে সারা জীবন আমাকে এই মানে ভাগ্যটাকে আমাকে বয়ে বেড়াতে হবে। ভাগ্যের কোনো দোষ নেই। সব দোষ আমার নিজের। আমি তখন আবেগের বশে যা মনে হচ্ছে, নিজের যেটা ভালো মনে হচ্ছে সেটাই করেছি। এখন তো আর বাবা মাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কারণ তারা আমার প্রতি যথেষ্ট সচেতন ছিল। কিন্তু আমি কারোর কোনো কথা শোনার মতো পরিস্থিতিতে তখন ছিলাম না। তারা সবসময় আমার ভালোটাই চেয়েছে। কিন্তু ওই যে আমি আবেগের বশে একটা সিদ্ধান্ত আমার সারা জীবনটাকে নষ্ট করে দিয়েছে। সেই সিদ্ধান্ত আমাকে এখনো বয়ে বেড়াতে হবে। এইভাবেই নিজের সিদ্ধান্তটাকে মেনে নিয়ে এবং সমস্ত কিছুটাকে মানিয়ে নিয়েই কিন্তু আমার জীবনটা হয়তো শেষ হয়ে যাবে। আগে মানুষের সঙ্গে অনেক কথা বলতাম, অনেক মিশতাম, অনেক হাসি আনন্দ করতাম, সবার সঙ্গে ফোনে কথা বলতাম, সবাইকে ফোন করে খবর নিতাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই কিন্তু মনের ভেতরটা ভেঙে চলে আর সহ্য হচ্ছে না। কারোর সঙ্গে কথা বলতে তো ইচ্ছা করে না, আর কোনো রকম হাসি তামাশা এইসব তো মুছেই গেছে। শুধু মনে হয় যেভাবে দিন চলছে এইভাবেই চলে যাক। শুধু দিনের পর দিনগুলো চলে যাক, তাহলেই হবে। আমার সন্তানগুলো বড় হয়ে যাক, নিজেরটা নিজের মতো বুঝতে শিখুক, তাহলেই আমার যা হওয়ার তা হয়েই যাবে। ধৈর্য আর মানিয়ে নিতে নিতে এইভাবেই হয়তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার জীবনটা যাই হয়ে যাক, আমি চাই না আমার সন্তানের জীবন কোনো রকমভাবেই নষ্ট হোক, তাদের শৈশবটা নষ্ট হয়ে যাক। কিছু কিছু ভুল মানুষ আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে যায়, না পারবে তাদেরকে ছাড়তে আর না পারবে নিজেরা তাদেরকে ছেড়ে যেতে। দেখবে এইসব ভুল মানুষদের জন্য কিন্তু অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায়। যাদের মনের ভেতরে মায়া দয়া বেশি, যারা ধৈর্য ধরে, তাদের কিন্তু তাদের সঙ্গেই বারবার কিন্তু এরকম হয়। বারবার কিন্তু তাদের মধ্যে ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। এটা আমার জীবনের সঙ্গে মিলিয়ে দেখেছি। যত আমি সহ্য করি ততই যেন আমার উপরে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হয়। আমি শুধু একটা প্রতিজ্ঞা করেই রেখেছি, আমার জীবনে আমি আর আমার নিজের জন্য কোনো রকম কোনো সিদ্ধান্ত নেব না। কারণ আমার ভাগ্যটা যেখানে আমাকে নিয়ে যাবে, যেভাবে নিয়ে যাবে সেইভাবেই আমি যাব। আমি আর নিজের জন্য কোনো রকম কোনো সিদ্ধান্ত নেব না। কারণ যখনই যে সিদ্ধান্তটা আমি নিয়েছি তখনই ভুল হয়েছে। এবার আমার জীবনটাকে আমি আমার ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি। ভাগ্য আমাকে যেখানে নিয়ে দাঁড় করাবে আমি সেখানেই যাব। যাই হোক, অনেক কথা বললাম। চলো আজকে কি কি রান্না করছি সেটা তোমাদের একটু বলি। আজকে একটু মাংস রান্না করব, সেজন্য মাংসর আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে পাশেটায় আমি বসিয়েছি কাঁঠালের বীজ দিয়ে একটু আলু দিয়ে চচ্চড়ি মতো করব, সমস্ত কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছি। আমার না কাঁঠালের বীজ খেতে ভীষণ ভালো লাগে। কে কে এরকম পছন্দ করো আমাকে একটু জানিও। আমার কিন্তু অনেকে দেখেছি যে কাঁঠালের বীজ অনেক রকম সবজি দিয়ে রান্না করে, তবে আমার খেতে শুধু খেতেই বেশি ভালো লাগে। আলু দিয়ে একটু অল্প তরকারি মতো হবে, বেশ ভালো লাগে। তো ওদিকে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। মাংসটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়ে যাব বাসন মাজতে। সকাল থেকে অনেক খাওয়া দাওয়া করা হয়েছে, বেশ অনেকটা বাসনপত্র জমেছে। এদিকে রান্নাটাও হবে, ওদিকে আমার কাজগুলোও হয়ে যাবে। মেয়ে এখন ঘুমাচ্ছে। আর বেশ দেখলাম হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। এর আগে একটু জোরে জোরে বৃষ্টি হয়েছিল, তারপর থেমে গিয়ে আবার আসতে হচ্ছে। ভাবলাম যে যেহেতু থেমে গেছে তাহলে বাসনগুলো মেজে নিই। আর জানো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে এত অসুবিধা হয়, কোমরে এত পরিমাণ যন্ত্রণা করে। দুটো সি সেকশানে বেবি হওয়া মানে তো খুবই কষ্টের ব্যাপার। যাদের হয়েছে তারা তো অবশ্যই জানো, কোমরের কন্ডিশন ততটাও ভালো থাকে না।
বেশ কয়েকদিন অতিরিক্ত কাজের কারণে বেশ কোমরে ব্যথা করছে, যন্ত্রণা করছে, মানে দাঁড়িয়ে ভালোভাবে কাজ করতে পারছি না। তো ছাদে নিয়ে যাব থালা বাসনগুলোকে মাজতে একেবারে। বসে, বসে কাজ করলে একটু বেশ ভালো মানে আরাম হয়। আর অনেকক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে মাজতে গেলে না ভীষণ কোমরে যন্ত্রণা হয়। কাজ করার পরে যখন গিয়ে একটু শুয়ে থাকি তখন বেশি ব্যথা করে। আর উঠতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো সেই জন্য রান্না বসিয়ে দিয়ে বেশ অনেকটা বাসনপত্র জমেছিল, রাতেরও কিছু বাসন ছিল, সেইগুলো নিয়ে একেবারে ছাদে চলে এসেছি। এখান থেকে গিয়ে দেখেছো বৃষ্টি হয়ে পুরো ভিজে গেছে। তো বাসনপত্রগুলো মেজে গিয়ে স্নান করে নেবো একেবারে। মেয়ে ঘুমাচ্ছে, তো এই ফাঁকে সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করব। এরকমই হয়, যখন ঘুমাই তখনই কাজ করার চেষ্টা করি তাড়াহুড়ো করে। কেউ হেল্প করার না থাকলে যা হয় আর কি। বিয়ের আগে পর্যন্ত ভাগ্যটা মোটামুটি ভালো ছিল, কিন্তু বিয়ের পরে যে ভাগ্যটা এতটা খারাপ হবে সেটা কোনোদিনও আমি আশা করিনি। মানে একটা মানুষের এতটা ভাগ্য খারাপ কি করে হতে পারে? শুধু আমি নিজেকে নিজে না দেখলে হয়তো ভাবতেই পারতাম না বা দেখতেও পেতাম না যে একটা মানুষের বিয়ের পরে এত ভাগ্য খারাপ হয়। সেটা নিজের জীবন দিয়ে বেশ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। সহ্য শক্তি যদি না থাকতো না, তাহলে কবে হয়তো নিজের জীবনটা নষ্ট করে দিতাম, আর না হলে হয়তো সবকিছু ছেড়ে বেরিয়ে চলে যেতাম। ধৈর্যটা আছে বলেই এখনো কিন্তু সমস্ত কিছুটা মুখ বন্ধ করে সহ্য করে যেতে হচ্ছে। যেদিন এই ধৈর্যের বাঁধটা ভেঙে যাবে সেদিন কিন্তু সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। না থাকবে কোনো রকম সংসার, না থাকবে নিজের জীবন। সবকিছুর একটা সীমা থাকে, সেই সীমা কিন্তু ভেঙে গেলে মানুষের জীবনটা কিন্তু সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। আমার মতো এরকম ভাগ্য খারাপ মেয়েদের কিন্তু ধৈর্য শক্তিটা অনেক বেশি। সেই জন্য দেখবে তারা এত লড়াই করে, এত কিছু করে বেঁচে থাকে। তাদের মধ্যে কিছু থাক বা না থাক, ধৈর্য আর মানিয়ে নেওয়ার শক্তিটা কিন্তু অনেক বেশি থাকে, যেটা আমি এখন দেখতে পাচ্ছি।